ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। অনেকগুলো ব্যাপারে আলোচনা করার আছে, বিশেষ করে যেহেতু সংস্কারের কথা হচ্ছে। ক্রিকেট একটা অনেক বড় জায়গা, যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি সংস্কারের কথা হচ্ছে। আজকে আমরা দেখছিলাম যে বেশ কিছু শোডাউন হয়েছে, মানববন্ধন হয়েছে, বাট আদতে প্রসিডিওর মেনটেন করতে চাইলে কিভাবে করতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। তবে আপডেটটা দিয়ে নিই, বিসিবির সব পরিচালকের পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। মঙ্গলবার মিরপুরে মানববন্ধন করে সংগঠনটি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, ওবেদ নিজাম সহ বেশ কিছু পরিচালকদের ছবি সংবলিত পোস্টার নিয়ে এসে পদত্যাগের দাবি জানানো হয়। গত 15 বছরে বিসিবির নানা দুর্নীতির কথা তুলে ধরা হয় সেখানে। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের এই কর্মসূচিতে ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই সময় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম নিরাপত্তায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি। দেশে প্রত্যেকটি সেক্টরে কিন্তু এখন পরিবর্তন হচ্ছে, এটারও ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা চাই যে এখানে যে গত 17 বছরে যে দুর্নীতি হয়েছে, যে অনিয়ম হয়েছে, সেগুলি দায়ভার নিয়ে যে কয়জন পরিচালক এখন দেশে আছে তারাও পদত্যাগ করুক। আমিনুল হককে আমরা দেখতে পাচ্ছিলাম, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক। এবং মঞ্জুরি, তোমার মনে আছে কিনা, আমরা স্পোর্টস ল্যাব যেদিন শুরু করেছিলাম প্রথম অতিথি হিসাবে আমিনুল হক ছিলেন এবং একটা কথা বলেছিলেন, তিনি তার জীবনের প্রথম অটোগ্রাফটা ব্যক্তিগত নোট থেকে আমাকে দিয়েছিলেন। তখন আমি স্কুলে পড়ি, রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। এনিওয়েজ, এই ব্যাপার নিয়ে আমার কথা আছে, কোয়েশ্চেন আছে কিছু, আমি সেই কোয়েশ্চেনগুলো করতে চাই আমাদের সহকর্মী তাহমিদ অমিতকে, স্পেশাল করেসপন্ডেন্ট যমুনা স্পোর্টস। অমিত ভাই, আপনি চলে আসবেন। আজকে আপনাকে অনেক প্রশ্ন মানে আমি জর্জরিত করবো। আমার প্রথম প্রশ্নের জায়গাটা হচ্ছে, আজকে যে মানববন্ধন কর্মসূচি আমরা দেখলাম, সেই মানববন্ধন কর্মসূচিতে একটা স্লোগান আসছিল, অনেকেই বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজনীতি মুক্ত করতে চান তারা, বাট সেই জায়গাটাতে একটা রাজনৈতিক দলের ব্যানারে অনেকে এসেছেন। আমিনুল ভাই নিজেও একটা রাজনৈতিক দলের ব্যানারে, ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে যায় কিনা। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই যে প্রতিদিন কেউ না কেউ শোডাউন করছেন, প্রতিদিন মিছিল হচ্ছে, বিসিবির এমপ্লয়িরাও ব্যানার চেঞ্জ করে মিছিল করছেন, এইটা এক ধরনের নিরাপত্তার শঙ্কাও তৈরি করে কিনা ইন্টারন্যাশনালি? অবশ্যই শঙ্কা তৈরি করে। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে নারীদের, যেটা এখনও অবশ্য শঙ্কায় হবে কিনা আসলে খুব বেশি অনিশ্চয়তা আছে। এবং অনিশ্চয়তার কারণটাই কিন্তু নিরাপত্তা। আপনি যখন এক এক দিন এক এক রকম এরকম মিছিল হবে বিসিবিতে, তখন ক্রিকেটাররাও আমি শুনেছি 2-1 নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন। এই জন্য বাংলাদেশ টিমকে কিন্তু দ্রুতই পাঠানো হয়েছে। একটা বড় কারণ ছিল এটা যে বাংলাদেশ টিম পাকিস্তানে চলে গেছে আসলে আগে, সেটা খুবই। আর যেটা রাজনীতি মুক্তর কথা বলছেন, রাজনীতির বাইরে তো আসলে কেউই না। যেটা এখানে আমিনুল ভাই বলছিলেন যে রাজনীতি ভবিষ্যতে ওইভাবে কলুষিত করবে না রাজনীতি, তিনি সেই কমিটমেন্টটা করছেন ভবিষ্যতে এরকম হবে না। এরকম অবশ্য অনেক কমিটমেন্ট আমরা শুনেছি। আলটিমেটলি গত কয়েকদিনে যে শোডাউনটা হয়েছে সেটা প্রমাণ করে যে রাজনীতি যুক্ত করতে চায় তারা, কোনো না কোনো ব্যানারে তো তারা এসছেন। তারা যদি সেটা না করতেন, আমিনুল ভাই যদি আজকে ফুটবল ফেডারেশনে যেতেন, তাহলে অবাক হতাম না খুব বেশি। কিন্তু ফুটবলের লোক, কিন্তু ফুটবলে যাওয়াটা একটু কঠিন। ফিফা যদি কখনো দেখে বাইরে এরকম কেউ স্লোগান দিচ্ছে, বাইরে কথা বলছে, ফিফা দেখা যাচ্ছে সেই ব্যক্তিকেই ব্যান করে দিতে পারে। আইসিসি তো সেই সংগঠন নয়, তারপরও আসলে যেটা বলছেন আইসিসির আন্ডারে থেকে যদি কিছু পরিবর্তন করা যায় এবং আইসিসি, এবং এটা আমি বিশ্বাস করি এটা সম্ভব যদি আলোচনা করা যায়। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা যদি আইসিসির সাথে কথা বলে, আমার মনে হয় না এটা কোনো ব্যাপার সম্ভব। সেক্ষেত্রে অমিত ভাই, আমার আরেকটা কোয়েশ্চেনের জায়গা আছে। মঞ্জুরি, আই হোপ ইউ হ্যাভ লটস অফ কোয়েশ্চেন্স, বাট আইসিসির সঙ্গে নেগোশিয়েট করে হয়তো বা একটা পন্থা অবলম্বন করা গেল, কিন্তু সেক্ষেত্রে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক হোক কিংবা কোনো কাউন্সিলর হোক, তারা যদি
দেশের যে জাতীয় আইন আছে সেই আইনে কোনো ব্যবস্থা নিতে চায় বিসিবির গঠনতন্ত্র মোতাবেক, সেটা কি বাড়তি কোনো সমস্যায় ফেলতে পারে ক্রিকেট দেখেন বোর্ডকে? এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গেছে, আপনাকে বুঝতে হবে বাংলাদেশ একটা বিশেষ অবস্থার ভিতর দিয়ে গেছে। ছাত্রদের গণ আন্দোলনে সরকার পরিবর্তন হয়েছে, সবকিছুই গঠনতন্ত্র মাফিক সবকিছু হবে, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, এই যে রেভলিউশনগুলো হয় যেসব দেশে হয়েছে সেখানে আমরা দেখেছি বিশেষ ব্যবস্থা হয়েছে। আইসিসি নিশ্চয়ই বাংলাদেশে এই পরিবর্তন তারা লক্ষ্য করছে এবং তারা নিশ্চয়ই চাইবে না বাংলাদেশের ক্রিকেটটা বন্ধ হয়ে যাক। এবং আমি তো বিশ্বাস করি এই ছাত্রদের বা আইন যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন তিনি যে রেসপেক্ট করেছেন আইসিসি আইনকে, বিসিবির আইনে, সেটা অনেক বড় কিছু আমি বিশ্বাস করি। তারা আসলে রেসপেক্ট রেখেই পরিবর্তনটা করতে চান। এখন যারা পরিচালক আছেন যাদের বিরুদ্ধে এত অভিযোগ, এরপরও যদি থাকতে চান তারা, এটা খুবই লজ্জাজনক। তারাও বড় বাংলাদেশের ক্রিকেটকে একটা কঠিন অবস্থার দিকে ঠেলে দিচ্ছেন। ইতিহাস সম্মত তাদেরকে এখানেও মাফ করবে না। অমিত ভাই, আমি একটু জানতে চাই যে আমরা কতিপয় কিছু ব্যক্তি নিয়ে কথা বলছি, নাজমুল হাসান পাপন এবং তার আশেপাশের কিছু কতিপয় লোকজনকে নিয়ে আমরা পরিচালক কথা যারা বলছি। ছিলেন। তা এদের সাথে যে পুরো সিস্টেমটাই তো আসলে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এখন, এবং কিছু কিছু মানুষ আছে যারা প্রত্যেকটা রাজনৈতিক আমলেই আসলে ছিলেন, এখনো আছেন, এবং তারাই পদত্যাগের অনেকে দাবি করছেন। এই পরিস্থিতিটা আসলে কিভাবে সমাধানযোগ্য? আসলে আপনি একটা ছবি খুব ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছিল যে ক্রীড়া উপদেষ্টার সাথে আকরাম খান, জালাল ইউনুস, মাহওয়ান আমরা গিয়েছেন, তিনি সালাম দিয়ে দাঁড়িয়ে আছেন, দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন। অনেকে বলেছেন গেস্ট রুম কালচার, অনেকে ফান করে বলেছেন। তবে দেখেন আসলে বিষয়টা আমি ওইভাবেই দেখি, যে ব্যক্তিগুলোর নাম বললাম এই ব্যক্তিগুলো সবসময় মানে যারা প্রশাসনে থাকেন, সরকারে থাকেন, সেই ক্ষমতাকে কুর্নিশ করেই বেঁচেছিলেন। এই লোকগুলোর আসলে এই মেরুদণ্ড নেই, তারা কখনো দেখে উপদেষ্টাকে বলবেন যে অন্যভাবে পরিচয় দিবেন। তারা আসলে যেভাবে কাচুমুচু করে পরিচয় দিয়েছেন তারা আসলে এরকমই, কারণ তারা ক্ষমতাকে এইভাবে কুর্নিশ করে, সালাম করে, মাথা নিচু করেই, শুধু এই বোর্ডে না তার আগের বোর্ডও ছিলেন কোনো না কোনোভাবে। তারা আসলে এরকম। আপনি যদি বলেন এই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান যে মাহওয়া নাম, যাকে নিয়ে এখনও অনেকে কথা বলবে না, কিন্তু দেখেন এই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, এনার আন্ডারে বগুড়ার স্টেডিয়াম কিন্তু চলে গিয়েছিল, ক্রিকেট বোর্ড তার আন্ডারে, তার দায়ভার বহন করতে হবে। কিন্তু তার সময় নারায়ণগঞ্জে যে স্টেডিয়াম আছে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে, কিন্তু তার সময় তার নামে বড় অভিযোগ আছে। আপনি যে শেখ হাসিনা স্টেডিয়ামটা করতে চেয়েছিলেন তিনি, সেটা হচ্ছে বিসিবির খরচে করা চিন্তা ভাবনা চলে, অনেক টাকা খরচ হয়ে গেছে। কিন্তু সেই বিসিবির কত টাকা আছে, 900 কোটি টাকা, তার মধ্যে যদি 700-800 কোটি টাকা আপনি স্টেডিয়াম তৈরির জন্য ব্যয় করেন, আমরা দেখেছিলাম শ্রীলঙ্কায় কি হয়েছে স্টেডিয়াম করতে যে ওদের ক্রিকেট বোর্ডে, আপনি ক্রিকেট বোর্ডকে দেউলিয়ার দিকেই নিয়ে যাচ্ছিলেন। সেই দায়ভার কি মাহবুবা মানে অস্বীকার করতে পারেন? এই যে গামিনী ডি সিলভার কথা বলা হয়, তাকে নিয়ে কিন্তু টমি হ্যামিংস যখন চলে গেলেন তাকে বলছিল একটা শ্রীলঙ্কান মাফিয়া সিন্ডিকেট চক্র বলেছিলেন তাকে। কিন্তু টমি হ্যামিংস অনেক বিখ্যাত একজন মানুষ, সেই কিন্তু গামিনী ডি সিলভাকে গত 12-14 বছরে এই লোক সরেননি, মাহবুবানাম সরেননি কিন্তু ক্রিকেট বোর্ড থেকে। এবং কি মধু ছিল আপনি চিন্তা করেন। তখন এই জায়গায় রিপোর্টও ছিল, অনেক জায়গায় কথা এসছে তার ব্যক্তিগতভাবে তার ওয়াইফও চাকরি করেন কিনা আমি জানি না, সে মাহবুবানামের কোম্পানিতে চাকরি করেন বলা হচ্ছে। যে এত সমালোচনা হয়েছে মিরপুর নিয়ে, এই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান কোনো কিছু চেঞ্জ করেনি, তিনি এখনও ক্রিকেট বোর্ডে আছেন। আমার একটা কোয়েশ্চেনের জায়গা, সেটা হচ্ছে জবাবদিহিতা বলে তো একটা কথা আছে। এই যে আপনি যার কথা বলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবা নাম, এই ব্যাপারে অনেক অভিযোগ আছে যে তার যে ব্যক্তিগত কোম্পানি সেটা শ্রীলঙ্কা কেন্দ্রিক কোম্পানি, এই দেশে গ্রাউন্ডস কমিটি থেকে শুরু করে আন্ডার 19 কিংবা এ টিম বা উইমেন্স উইং এ যে সমস্ত কোচিং প্যানেল আছে সেখানকার একটা চান্ডিকা হাতুরা সিং এর সেখানকার একটা লিয়াজুর ব্যাপার আছে। এমনও অভিযোগ আছে যে ক্রিকেট বোর্ডে যারা ছিলেন এতদিন সেই সময়টাতে সিটি কর্পোরেশনের লাইটের বিজনেস থেকে শুরু করে আরো অনেক জায়গা। তো আলটিমেটলি এই জায়গাগুলোর জবাবদিহিতাটা কখনোই নিশ্চিত করা সম্ভব হয়নি। তো দেখেন আজকেও ক্রীড়া উপদেষ্টার সামনে মানে সেদিন যে দাঁড়িয়েছিলেন আকরাম খানের কথা বলবেন। আকরাম খান ফেসিলিটিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এর আগে ক্রিকেট অফসেট ছিলেন। এই আকরাম খানের নামে কিন্তু পত্রিকায় নিউজ এসছে যে একটা বাংলাদেশের সিটি কর্পোরেশনের লাইট সরবরাহ করবার জন্য তার প্রতিষ্ঠান দিয়েছে এবং কি পরিমাণ 300 কোটি টাকার মতো দুর্নীতি হয়েছে, এবং লাইটগুলো ঠিক করবার জন্য আরেকটা প্রতিষ্ঠান করা হয়েছে, সেটাও তার। খারাপ লাইট দিয়েছেন, আবার সেটা ঠিক করার জন্য নিজের প্রতিষ্ঠান দিয়েছেন। আজকে সব দোষ আইএইচ মল্লিকের প্রতি দেওয়া হবে। ক্রিকেট বোর্ডে অসংখ্য সমালোচনা আছে তাকে নিয়ে, কিন্তু এই আইএইচ মল্লিকের বলা হয় অনেক জায়গায় গুঞ্জন আছে তিনি একই সঙ্গে বিজনেস পার্টনার, একসঙ্গে বিজনেস করেন, তার প্রতিষ্ঠানের ডিরেক্টর তিনি, এই আকরাম খানই কিন্তু। এবং মজার বিষয় এখানে জালাল ইউনুস রয়েছেন ক্রিকেট অফিসের চেয়ারম্যান, যার সময় বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে টানা ব্যর্থ, তারপরে সেই মানুষটা কিন্তু থেকে গেছে। এই জালাল ইউনুসের কথা আপনি চিন্তা করে দেখেন, এই জালাল ইউনুস এবং আকরাম খান সম্ভবত ভুল না করে যে ক্রিকেটারকে নিয়ে আমরা অনেক কথা বলি, সুজনের কথা, তারাই কিন্তু এই কমিটিটা, এই দুজন মিলে
তাকে চটপটিয়ালা বানিয়ে দিয়েছিলেন 10 বছরের নিষেধাজ্ঞা দিয়ে, মানে এই করেছেন। এবং মজার বিষয়, এই দুইজনের বাসায়, এটা আসলে অভিযোগ ছিল তাদের, তাদের গৃহ পরিচালিকা মারা গিয়েছিলেন। জালা নিউজের বাসাও মারা গেছেন, আকরাম খানের বাসায় গিয়েছেন, এবং সেই নিউজ বন্ধ করবার জন্য সেই সময় অনেক বেশি চাপ দেওয়া হয়েছিল। দ্যাটস ট্রু। সেই দুইজন মানুষ যারা একজন ক্রিকেটারকে চটপটিয়ালা বানিয়ে দিয়েছিলেন, যে দুইজন মানুষ, তার গৃহ পরিচালিকা মারা যাওয়ার পর সুষ্ঠু তদন্ত ওইভাবে হয়নি আমি বিশ্বাস করি, সেগুলো নিয়ে কথা বলা আছে, দেখা উচিত। এবং দুইজন ক্রিকেটের যে ব্যর্থতা, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে, একই সঙ্গে বলি ক্রিকেট অফিসের চেয়ারম্যান থেকে, জালাল ইউনুসের উচিত ছিল এই বিশ্বকাপের ব্যর্থতার পর পদত্যাগ করে চলে যাওয়া। তিনি যে ক্রীড়া উপদেষ্টার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়াবেন কিভাবে? মাথা উঁচু করে দাঁড়ানোর তো কোনো পথ নেই। আপনি তো জানেন আপনাকে হচ্ছে পুর্নিশ করেই বেঁচে থাকতে হবে। এই লোকগুলো এখনও আছেন, এই লোকগুলো আগের যেটা বিএনপির সময় ছিল তারাও সে সময় ছিলেন, সব সময় থাকতেন ক্রিকেট বোর্ডে। এখনই আবার তারা হয়তো, আমি জানি না এই রং পাল্টাবেন কিনা, পরের বোর্ডে যারা আসবেন তারা সেখানেও থাকবেন, এই পরিবর্তনের কথা বলবেন, একই অবস্থা। আমরা একটা রিপোর্ট দেখে এসে তারপর অমিত ভাইয়ের সঙ্গে কন্টিনিউ করতে চাই। তার আগে একটা বিষয় মনে হয় উল্লেখযোগ্য, অমিত ভাই, দেশের মানুষ অনেকেই বলেন যে ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডে নাই কেন? পাল্টা প্রশ্ন কিন্তু এইভাবেও করা যায়, এতগুলো এক্স ক্যাপ্টেন একটা ক্রিকেট বোর্ডের সঙ্গে পৃথিবীর আর কোন দেশে আছেন? সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা, যে এতগুলো সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডে থাকার পরও এত অক্রিকেটীয় কথাবার্তা কেন আছে? নিউজ আমরা রিপোর্টটা দেখব। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ জয়ে তুলে বিপর্যস্ত দেশবাসীকে আনন্দের উপলক্ষ এনে দিতে চান পেসার শরীফুল ইসলাম। টানা 2টি ফ্র্যাঞ্চাইজি টি20 লিগ খেলে টেস্টের লড়াইয়ে নামার আগে দ্রুত মানিয়ে নিতে চান শরীফুল। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে টাইগার ব্যাটাররা ভালো পারফর্ম করবে প্রত্যাশা এই পেসারের। বাংলাদেশ দল পৌঁছেছে পাকিস্তানে, কিন্তু মঙ্গলবার মিরপুরের হোম অফ ক্রিকেটে দেখা মিলল টেস্ট স্কোয়াডের সদস্য শরীফুল ইসলামকে। কারণ কানাডার গ্লোবাল টি20 লিগ খেলে দেশে ফিরেছেন পঞ্চগড়ের ওই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে বুধবার পাকিস্তানের বিমানে উঠবেন এই বাঁহাতি পেসার। লঙ্কান প্রিমিয়ার লিগের পর গ্লোবাল টি20 লিগ খেলে শরীফুলের সামনে আছে লাল বলের খেলার সাথে মানিয়ে নেবার কঠিন চ্যালেঞ্জ। আমি তো দেখছি যে অনেকদিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে, তো আমি সবার লেটে আর কি জয়েন করতেছি। একটু কষ্ট হবে, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনও অনেক দিন সময় আছে। সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে, বোলিংটা করে, ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 2 টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি ও করাচি। প্রথাগতভাবেই পাকিস্তানের উইকেট ব্যাটিং সহায়ক, বিশেষ করে রাওয়ালপিন্ডির উইকেট এতটাই ব্যাটিং ফ্রেন্ডলি হয় যে এই ভেন্যুতে রেজাল্ট হওয়াটাই কঠিন। এমন কন্ডিশনের কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে বোলারদের। তবে ব্যাটারদেরও ভালো করার দায়িত্ব আছে মনে করে দিলেন শরীফুল। দেশের এই কঠিন সময়ে বিপর্যস্ত দেশবাসীর জন্য জয় উপহার দেবার লক্ষ্য এই পেসারের। রাওয়ালপিন্ডি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে। সো খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ। আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবো। সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থাটা কেমন, সো আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য। লঙ্কান প্রিমিয়ার লিগে শরীফুলের সময়টা খুব ভালো কাটেনি, তবে কানাডার গ্লোবাল টি20তে সাকিবের দল বাংলা টাইগার্স মিসিসাগার সাথে বেশ ভালো সময় কেটেছে শরীফুলের। 2 টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছেন দাবি শরীফুলের। তবে দেশে ক্ষমতার পালা বদলে বিসিবি ও ক্রীড়াঙ্গনে যেসব পরিবর্তনের হাওয়া বইছে সেই বিষয়ে মন্তব্য করতে চাননি এই পেসার। আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না থাকে। ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়ায়, কারণ ওইখানে সব দেশেরই ভালো ভালো প্লেয়াররা থাকে। সো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। অমিত ভাই, আমি একটু একটা সরাসরি প্রশ্ন করতে চাই। জায়গাটা হচ্ছে যে আমরা যখনই ক্রিকেটের উন্নতি নিয়ে কথা বলি, আমরা একটা বিষয় নিয়ে বারবার কথা বলি যে ঘরোয়া ক্রিকেটের সমস্যা বা ঘরোয়া ক্রিকেট প্রপারলি স্ট্রাকচার না। সেখানে আমরা দেখেছি ঢাকা লিগে এন্ট্রি ফি বাড়িয়ে দেওয়া এবং অনেক কিছু কাউন্সিলরশিপ নিয়ে অনেক চাটুকারিতা এবং অনেক কিছু আমরা অনেক আগে দেখেছি। আমি একটু জানতে চাই যে এটা নিয়ে এতদিন কেউ কোনো কথা বলেনি, এখন বলছে, তার মানে প্রপার জবাবদিহিতার জায়গাটা ছিল না বোর্ডের নিশ্চয়ই। সেই জবাবদিহিতার জায়গাকে আমরা পরবর্তীতে রিফরমেশনের পর কি পাবো? মানে বিরোধী দল থাকবে কিনা, বোর্ডের কোনো বিরোধী দল? বোর্ডের বিরোধী দল তো হওয়া উচিত মিডিয়া। আপনি কি এতদিন প্রপারভাবে সব কথা বলতে পেরেছেন মিডিয়ার সামনে? গণমাধ্যমের কি সেই স্বাধীনতাটা এতদিন ছিল বা সামনে থাকবে কিনা সেটাও তো একটা প্রশ্নবিদ্ধ জায়গা। আমাকে কেউ কখনো মানা করেছে এটা বললে মিথ্যা বলা হবে। আমাকে কেউ কখনো মানা করেনি, আমি দায় স্বীকার করি। তারপরেও সীমাবদ্ধতা ছিল, সবটুকু বলতে পারেনি হয়তো বা নানা কারণে। অবশ্যই গণমাধ্যম এখানে বিরোধী দল, মেইন আমি বলি ফোকাসটা ক্রিকেটে আসলে ঠিক রাখা উচিত ছিল, কিন্তু গণমাধ্যম নানা কারণে পারেনি। আমাকে যদি বলা হয় আমি তো আর দুধ বিক্রি করি না, আমি সততার জায়গায় কোথায় দেখাবো যে দুধে পানি দিব না?
না, তা তো না। আমি তো গুলশান থানার ওসিও না যে আমাকে কেউ অনেক টাকা, কোটি টাকা ঘুষ অফার করবে। আমি একজন সাংবাদিক এবং ক্রীড়া সাংবাদিক, তাও আবার ক্রিকেটে। আমি যেটা করতে পারি, এই যে ডিরেক্টরদের কাছ থেকে বিদেশ যাওয়া, সফর যাওয়া, এইটা বন্ধ যদি আপনি করতে পারেন, অনেক কিছু করতে পারবেন গণমাধ্যম হিসেবে। মানে এটা আমি একটু স্পেসিফাই করেন তো অমিত ভাই, ডিরেক্টরদের কাছ থেকে সেটা বিদেশ এক যাওয়া সময় মানে? পরে করব। এটা যদি করতে পারে, এটা কয়েকজনের জন্য, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। কমিটমেন্ট যদি দেশ নতুন করে সাজছে, নতুন করে পরিকল্পনা হচ্ছে, এই কমিটমেন্ট দিতে হবে। একই সঙ্গে ক্রিকেটারদের সাথে আর্থিক সম্পর্কে না জড়ানো, অবশ্যই দেয়াল থাকতে হবে। আপনার সম্পর্ক ভালো হওয়ার অর্থ নেই আপনি বসে তার সঙ্গে বিরিয়ানি খাবেন, তার সঙ্গে আর্থিক সম্পর্কে জড়াবেন। এতে অনেক ধরনের সংকট তৈরি করে। বললাম যে এই গণমাধ্যমের এই দায়টা আমার কাছে আছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, একান্ত ব্যক্তিগত ধারণা। আমি বলছি অমিত এই ভাই, কাজগুলো যদি আমরা করি তাহলে অনেক কিছু অমিত ভাই, বিরিয়ানির প্রসঙ্গটা বলে আপনি আসলে আমাদের অনুষ্ঠান শেষে আপনি হয়তো আমাদেরকে বিরিয়ানি ট্রিট দিতে পারেন। মানে ক্ষুধাটা লেগে গেছে আপনার বিরিয়ানির কথা শুনে। একটা রিপোর্ট দেখতে চাই, আপনারই করা রিপোর্ট, সেটা দেখে সেদিন আমরা ব্যাক করতে চাই। পদত্যাগ নয়, বাফুফেতে আবারও নির্বাচন করার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলছেন তাকে বিদায় করতে হলে হারাতে হবে 26 অক্টোবরের নির্বাচনে। সালাউদ্দিন বলছেন দেশের জন্য যুদ্ধ করেছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন বিএনপি, আওয়ামী লীগ দুই আমলেই। নিজের ব্যর্থতা প্রসঙ্গ উঠাতেই তিনি উড়িয়ে দিলেন সবকিছু। যমুনা টিভির সাথে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন গেল 15 বছর নানাভাবে সমালোচিত এই সভাপতি। গণমানুষের আন্দোলনে বদল হয়েছে সরকারে। শহরের দেয়ালগুলো পরিণত পরিবর্তনের ক্যানভাসে। অন্য সব দাবির সাথে যেখানে শোভা পাচ্ছে ফুটবলের গ্রাফিতিও। ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত সে ব্যাগ ভলির থিমে আঁকা বাংলাদেশের ফুটবলে ফিরে আসুক সোনালী অতীত। শুধু দেয়াল না, গত কয়েকদিনে ফুটবল পাড়ায় বড় দাবি পদত্যাগ চাই কাজী সালাউদ্দিনের। এমন অবস্থায় কি ভাবছেন বর্তমান সভাপতি? 26 অক্টোবর হতে যাওয়া নির্বাচনে কি অংশ নেবেন? আমি ইলেকশন করব, আমাকে ইলেকশন করে হারাই চলে আসছেন। আমি তো ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলাম, আমি তো স্বাধীনতার যুদ্ধ করছি। আমি স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছি জিয়া রহমানের গভর্নমেন্টে, আমি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি এসএসএম এর গভর্নমেন্টে, আমি বেগম জিয়ার গভর্নমেন্টে স্বাধীনতা পুরস্কার পেয়েছি, আমি শেখ হাসিনার গভর্নমেন্টে আপনার শেখ কামাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছি। সো আই এম নট এ পলিটিশিয়ান। আমি তো মেম্বার অফ পার্লামেন্টে ছিলাম না, কোনোদিন চাইও নাই। দেশের ফুটবলের এক সময়ের কিংবদন্তি 2008 সালে বাফুফের বড় কর্তা হিসেবে আসার পর সমালোচনা কম হয়নি। আর্থিক খাতে নানা অনিয়মের অভিযোগ যায় ফিফার কাঠগড়ায়। তখনকার সাধারণ সম্পাদক সহ শাস্তি পান খোদ ফেডারেশনের সহসভাপতিও। জাতীয় দলের ব্যর্থতার দায়ও এড়াতে পারবে না সালাউদ্দিনের কমিটি। কিন্তু বরাবরের মতোই সেই সালাউদ্দিন উড়িয়ে দিলেন সব অভিযোগ। আপনার ন্যাশনাল টিম ট্রেনিং করে সৌদি আরবিয়ায়, আপনার ন্যাশনাল টিম ট্রেনিং করে কাতারে, আপনার মেজর টিমকে আপনাদের সাউথ কোরিয়া পাঠাই। মেজর তো কোনো টিমই ছিল না, এই দেশে কোনো একাডেমি ছিল না ফুটবল। আমি আপনাকে একাডেমি করে দিয়েছি। হ্যাঁ, আমি একটা জিনিস করিনি, আমি ফেডারেশনকে সোনা দিয়ে মুড়াইতে পারি। নিয়মের বাইরে বাফুফেতে পরিবর্তনের পক্ষে নন খোদ ক্রীড়া উপদেষ্টাও। মাথায় রাখতে হচ্ছে ফিফার নিষেধাজ্ঞার সংখ্যা। বর্তমান সভাপতিও মনে করে দিলেন সেই কথা। এখন যেই ব্যবহার হচ্ছে, যেই অ্যাটাক হচ্ছে ফেডারেশন, এতে তো যখন তখন ফেডারেশন সাসপেন্ড হতে পারে। এবং সাসপেন্ড হলে দেখেন পাকিস্তান এখনো বের করতে পারতেছে না। আপনার 26 তারিখ ইলেকশন আছে, ঠিক আছে? 26 অক্টোবরে ইলেকশন করবেন, অসুবিধা কোথায়? সালাউদ্দিন দ্রুতই ফিরতে চান বাফুফেতে, তবে তার জীবনের উপর হুমকি এসেছিল। এজন্য প্রয়োজনে পুলিশ প্রোটেকশন নিয়ে ফুটবল প্রশাসনে আবারও নিয়মিত হতে চান কাজী সালাউদ্দিন। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। অমিত ভাই, আপনি নর্মালি ক্রিকেট বিটের রিপোর্টিংগুলো যমুনা স্পোর্টসের হয়ে করেন। এই প্রথম মনে আপনাকে আমি কাজী সালাউদ্দিনের ইন্টারভিউ করতে দেখলাম। আরেকবার করেছি ফিফা থেকে যখন নিষেধাজ্ঞা হয়েছিল। আমার কোয়েশ্চেনটা হচ্ছে কাজী সালাউদ্দিন এত আত্মবিশ্বাসী কিভাবে? কারণ বাফুফের দুর্নীতি নিয়ে তো কম কথা নাই। এর আগে আমরা আবু নাইম সোহাগকে স্যাক্ট হতে দেখলাম ফিফার দ্বারা, বাট তিনি খুব কনফিডেন্ট। মানে হাউ ডাজ দ্য কনফিডেন্ট কামস? এটা খুব ন্যাচারাল। সালাউদ্দিন ভাই আসলে এরকম কনফিডেন্ট আসলে এই জায়গাটায়, সেই জন্য বোধহয় তিনি টিকে আছেন অনেক বছর ধরে, 15 বছর ধরে সভাপতি। এবং এটাও সত্য, তার বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সঙ্গেই তিনি কাজটা করেছেন। এমন না প্রথম যখন 2008-এ আসেন, মানে তখনও কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল, ব্যাপারটা এরকম ছিল না। তবে যে ব্যর্থতা তার নামে আছে, যত অভিযোগ তার নামে আছে, তিনি কিংবদন্তি ফুটবলার ছিলেন। এবং বাংলাদেশের সাকিব এই সময়ের থেকে আপনি যদি বলেন বাংলাদেশের প্রথম সুপারস্টার সে মানুষটা ফুটবল মাঠে যেরকম ছিলেন, প্রশাসনের ঠিক ততটাই ব্যর্থ। আমি বিশ্বাস করি এই যে তিনি হেরে বিদায় নেবেন,
সেটা বোধহয় তার নিয়তি হবে। তার থেকে যদি তিনি পদত্যাগ করে চলে যেতেন, আমার মনে হয় সালাউদ্দিন ভাইকে জানা উচিত কোথায় থামতে হয়, এবং তার ব্যক্তিগতভাবে তিনি যে সালাউদ্দিন ছিলেন সেভাবে যদি থাকতে চান, আমার মনে হয় তার পদত্যাগ করে চলে যাওয়া উচিত ওই হেরে বিদায় নেওয়ার থেকে, কারণ হেরে বিদায় নিতে হবে, এটা বাস্তবতা হতে পারে তার জন্য। লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, নাজমুল হাসান পাপন কোথায় আছেন? আমি আপনি প্রশ্ন আমাকে কেন করছেন? সুজন ভাই আজকে একটা ইন্টারভিউতে বলেছেন তিনি জানেন না। আমি তাকে আসলে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, দ্যাটস ট্রু, কিন্তু আমার ফোন তিনি ধরেননি। আমি যতটুকু জানি হয়তো বা তিনি দেশের বাইরে আছেন সম্ভবত। আমি একই কথা নাজমুল হাসান পাপনের জন্যই বলবো, এতদিন ধরে তার উচিত ছিল, দেখেন তিনি যখন ক্রীড়ামন্ত্রী হলেন তখন যদি তিনি পদত্যাগ করতেন, দেখেন আজকে এই জায়গায় পড়তে হতো না। এই যে আবার কোথায় থামতে হয় এটা আপনাকে জানতে হবে, সেটা নাজমুল হাসান পাপন থামেননি, এখনো হচ্ছেন, নানাভাবে অসম্মানিত হচ্ছেন। সম্ভবত তিনি যদি পদত্যাগ না করেন আরো বেশি অসম্মানিত হবেন, এবং তিনি যদি মনে করেন এটা তার প্রাপ্য, তাহলে হতে দেন। একদম এক্স্যাক্টলি এই কথাটাকে কোট করে শেষ করতে চাই আজকে স্পোর্টস লাইভ, অর্থাৎ আপনি যদি আপনার নিজের অবস্থানটা না বোঝেন তাহলে অসম্মানিত আপনাকে আরও হতে পারে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।